আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ভালোর দলে আছো। যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকটি ভৌতিক গল্প নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সঙ্গে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায়। আমার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরাও সমাজে মিথ্যা কুসংস্কার রটাবে না। সো বন্ধুরা, যারা গল্প শোনো চ্যানেল সাবস্ক্রাইব করো, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকে বাংলাদেশের অন্যতম একজন সায়েন্স ফিকশন লেখক শ্রদ্ধেয় মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কলমে লেখা গ্যারেজ গল্প পাঠে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং পাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। বছর দুয়েক আগে লিজা নামে একজন আমেরিকান মেয়ে বাংলাদেশে বেড়াতে এসেছিল। তার একটা পরিবারের সাথে থাকার কথা, যেভাবে যোগাযোগ করে এসেছে, কিন্তু বাংলাদেশে এসে মেয়েটি আবিষ্কার করলো সেই পরিবার স্বামী এবং স্ত্রী রীতিমতো রক্তক্ষয়ী ঝগড়াঝাটি করে আলাদা হয়ে গেছে এবং মেয়েটা থাকার কোনো জায়গা নেই। তখন কিভাবে লিজা মেয়েটি আমাদের বাসায় উঠে এলো। সম্ভবত আমার স্ত্রীর কারণে। কি বিপদে পড়লে আমার স্ত্রী আমাদের নিজেদের বিপদের মাঝে ফেলেও বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ে। এর আগের বার একজন বিদেশিকে বাসায় রাখার পর তার ডেঙ্গু হয়ে গিয়েছিল এবং আমাদের সেই অভিজ্ঞতা রীতিমতো বিভীষিকার মতো। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম লিজাকে নিয়েও নিশ্চয়ই আমাদের সেই একই অভিজ্ঞতা হবে। ডেঙ্গু না হলেও তার কলেরা হয়ে যাবে, কিংবা গভীর রাতে তার কোনো একটা ব্যথা হবে এবং তা নিয়ে হাসপাতালে যেতে হবে। সেই ব্যথাটা অনেকটা অ্যাপেন্ডিসাইডের মতো। আমার সন্দেহ অবিশ্বাস্য ভুল প্রমাণিত হয়েছিল। লিজা ডেঙ্গু, কলেরা বা অ্যাপেন্ডিসাইড ব্যথা কোনোটাই হয়নি। সে আমাদের তেল মশলা দিয়ে রান্না করা অস্বাস্থ্যকর জাল খাবার খাওয়া শিখে গেলে শুধু তাই নয়, সেগুলো রান্না করাও শিখে গেল। শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, একদিন রাতে বাসায় ফিরে দেখি সে আমার এবং আমার স্ত্রীর জন্য ভাত, ডিম বোনা এবং ডাল রান্না করে রেখেছে। আমেরিকার মানুষ একটু সাদাসিধা ধরনের হয়, লিজা সেই তুলনায় যথেষ্ট বুদ্ধিমতী ছিল। সে স্পন্স অফ হিউম্যান ছিল খুব ভালো। হাসির কথা শুনলে সে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ত। এদেশে এসে তার একমাত্র সমস্যা হয়েছিল কফি নিয়ে। আমাদের বেঁচে থাকার জন্য যেরকম বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, লিজা সেরকম কফি খেতে হয়। একজন মানুষ সেই কফি আর এরকম আসক্ত হতে পারে, আমি সেটা লিজাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তার জন্য খুঁজে আমাদের ভালো কফি কিনে আনতে হয়েছে এবং সে ততক্ষণে বাসায় থেকেছে, ততক্ষণ হাতে একটা কফির মগ ধরেই রেখেছে। সে তার ব্যাগের মধ্যে কফির বিনের একটা প্যাকেট রাখতো এবং বাইরে গিয়ে যদি কফি না পেত তাহলে সেই কফি বিনগুলো মুখে দিয়ে কুড়মুড়ে খেত। সেটি ছিল একটা দেখার মতো দৃশ্য। একদিন লিজাকে নিয়ে সিলেট থেকে ঢাকায় যাচ্ছি। বেশ রাত হয়ে গেছে। একটা চা বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে যাচ্ছি। জায়গাটা নিয়ে নির্জন, গাড়ি খুব কম, মানুষও কম। লিজার মুখে কিছু কফিন বিন নিয়ে চিবুতে বাইরে তাকিয়ে আছে। তখন হঠাৎ করে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ভূত বিশ্বাস করো? লিজার প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। ভূত প্রেত জিন পরি একান্তই আমাদের নিজেদের আবিষ্কার। আমেরিকা কম বয়সী একটা মেয়ে বড়জোর ভৌতিক একটা সিনেমা দেখবে, কিন্তু কখনোই ভূত প্রেতের অস্তিত্ব নিয়ে কথা বলার কথা নয়। আমি প্রশ্নের উত্তর না দিয়ে তার দিকে উল্টো জিজ্ঞাসা করলাম, তুমি করো? লিজা মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। হ্যাঁ করি। আমি রীতিমতো চমকে উঠলাম। বললাম, তুমি ভূত বিশ্বাস করো? সত্যি? হ্যাঁ, নিজের চোখে দেখেছি। বিশ্বাস কিভাবে? লিজা বলল, তুমি আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো? আমি তোমাকে নিয়ে হাসাহাসি করব না। নির্জন চা বাগানের ভিতর দিয়ে অন্ধকারে ছুটে যাওয়া গাড়ির ভেতরে বসে লিজার কাছে আমি যে গল্পটা শুনেছি সেটা ছিল এরকম। আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আমি যখন টিনেজার তখন আমার বয়স ছেলেমেয়েরা স্টোরি, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। হাই স্কুল শেষ করে কোনো একটা কলেজে যাব সেটা চিন্তা ভাবনা করতে শুরু করেছিলাম। ভবিষ্যৎ নিয়ে আমার নানা পরিকল্পনা। আমার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আমার বয়স যখন কম বয়স তখনই বাবা মা ডিভোর্স হয়ে যায়। আমাকে নিয়ে আমার মায়ের কোনো চিন্তা, বাবার কোনো চিন্তা নেই, তাই আমার কোনো চিন্তা নেই। 6
ছন্ন ছাড়ার মতো ঘুরে বেড়াই। কখনো ফাস্টফুডের দোকানে কাজ করি, কখনো বা স্ট্রবেরির মাঠে স্ট্রবেরি তুলি, কখনো পিজার দোকানে অর্ডারের কাজ করি। আমেরিকাতে আমার মতো মানুষ অসংখ্য। তাদের জীবন ভালো না, তার বড় কারণ তাদের স্বপ্ন দেখার কিছু নেই। আমার জন্য সেটা হয়নি। তার সবচেয়ে বড় কারণ আমার ঘুরে বেড়ানোর শখ। বাইরে পৃথিবীর আমেরিকান বলতে বুঝি হলিউড, লাস ভেগাস, নিউ ইয়র্ক এরকম জায়গা। তারা আসলে জানে না আমেরিকার আসল সৌন্দর্য হচ্ছে সেখানকার পাহাড় পর্বত, বন জঙ্গল। কিভাবে আমি আমেরিকান আসল সৌন্দর্য খুঁজে পেলাম, তাই আমার বেঁচে থাকা খুব সহজ এবং আনন্দময় হয়ে উঠল। আমার ব্যারেকের ভেতরে বেঁচে থাকার জন্য যা দরকার সব কিছু থাকে। ততদিন আমি আবিষ্কার করে ফেলেছি বেঁচে থাকার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না। একটা ব্যাপক সেটা একটা ব্যাগ প্যাকেটে সেটা আটকে ফেলা যায়। ঘুরতে ঘুরতে আমি শিয়ারলট শহরে এসেছি। একবার ছবির মতো শহর, তবে আমার মূল আকর্ষণ নয়। শহরের আশেপাশে অপূর্ব কিছু জায়গা, পাহাড়, হ্রদ, বনভূমি। মানুষ যখন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা শুরু করে তখন কিভাবে জানি পার্থিতর প্রয়োজন কমে আসে। আমি সিয়াটল শহরে খুব সস্তা একটা ঘরে ভাড়া করলাম। কিছুদিন একটা ফাস্টফুডের দোকানে কাজ করলাম, তারপর ব্যাপক ঘাড়ে নিয়ে বেরিয়ে গেলাম। সিয়াটল শহরের বেশ কাছেই অলিম্পিক ন্যাশনাল পার্ক, যেখানে অসাধারণ রেইন ফরেস্ট। আমি হিচ মাইকিং করে লেকস ক্রিসেন্ট পর্যন্ত চলে এলাম। আমেরিকাতে আইনের মানুষজন কিংবা পুলিশ সবকিছু হিচ হাইকিং করতে নিষেধ করে। আমার মতো কম বয়সী মেয়ে হলে প্রশ্নই আসে না, কিন্তু আমি নিরাপদে হিচ হাইক করা শিখে গেছি। সিয়াটল থেকে পোস্ট অ্যাঞ্জেলসে পর্যন্ত একজন ট্রাক ড্রাইভার আমাকে রাউন্ড দিল। সেখান থেকে আমি ক্রিসেন্ট পর্যন্ত দুই বুড়ির তাদের ট্রলারে। ক্রিসেন্টের লেকের পাশে একটা ক্যাম্প সাইটে আমি যখন ক্যাম্পিং করছি তখন আমার ডেভিডের সাথে পরিচয় হলো। ডেভিডের সাথে আমার অনেক মিল। দুজন কম বয়সী, দুজনই ছন্ন ছাড়া ঘুরে বেড়ায় পছন্দ করি। দুজনের মাঝে শুধু দুটো পার্থক্য, সে ছেলে, আমি মেয়ে, এবং তাদের একটা লক্কর গাড়ি আছে, আমার নেই। ডেভিড যখন জানালো আমিও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই বেড়াতে বের হয়ে গেছি, তখন সে আমাকে বলল আমি যদি চাই তাহলে এই এলাকাতেই আমি তার সাথে যেতে পারি। আমি খুব আনন্দের সাথে রাজি হলাম। আমি যে সময়ের কথা বলছি তখন জিপিএস, ইন্টারমিডিয়েট কিংবা গুগল ম্যাপের প্রচলন ছিল না। জিপিআরএস তো ছিলই না। কাগজের ম্যাপ আর রোড সাইন দেখে যেতে হতো। ডেভিড যখন অলিম্পিক ন্যাশনাল পার্কের আশেপাশে ছোট ছোট রাস্তা ধরে যেত, আমি তখন ম্যাপ দেখে তাকে যেতে বলতাম কিভাবে যেতে হয়, আর ডেভিড ঠিক সেভাবেই যেত। এভাবে বেশ কয়েকদিন ধরে হয়ে গেছে। একদিন আমরা ঠিক করেছি হাইওয়ে 101 ধরে নিচে যাব। প্রশান্ত মহাসাগর তীরের কয়েকটা ক্যাম্প গ্রাউন্ড আছে, তার কোনো একটাতে রাত কাটানোর ইচ্ছে। আমাদের রওনা হতে দেরি হয়ে গেল। ওয়াশিংটন স্টেটে খুব বৃষ্টি হয়, বাংলাদেশের মতো ঝড় বৃষ্টি হয়, প্রায় ঘন ঘন কুয়াশার মতো টিপ বৃষ্টি। আজকে সেরকম বৃষ্টি শুরু হয়েছে। রাস্তা পিচ্ছিল, ডেভিডের লক্কর গাড়ি টায়ার ক্ষয় হয়ে গেছে, কোনো ট্রান্সপোর্ট নেই। সে আস্তে চালাচ্ছে। হাইওয়ে 101 ধরে পশ্চিমে যাচ্ছি। ম্যাপ দেখার কিছু নেই, তবুও আমি ম্যাপটা দেখেছি। হঠাৎ আবিষ্কার করলাম সামনে একটা রাস্তার দক্ষিণে দিকে বের হয়ে গেছে, নাম কানওয়ালা লেন। সেটা ধরে গেলে প্রায় 60 মাইল বাঁচিয়ে ফেলা যাবে। আমি ডেভিডকে বললাম, ডেভিড শর্টকাট মারতে চাও? ডেভিড হি করে হাসলো, বলল আমার অভিজ্ঞতা বলে পৃথিবীতে কোনো শর্টকাট নেই। আমি জীবনে যতবার শর্টকাট নিতে গেছি ততবার ধরা খেয়েছি। আমি বললাম 60 মাইল বাঁচানো যাবে, এই রাস্তা প্রায় 1.5 ঘন্টার সময়। ডেভিড বলল আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 1.5 ঘন্টা বাঁচাতে গিয়ে আমাদের 2 ঘন্টার সময় বেশি লাগবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি ড্রাইভার, তুমি ভালো জানো। ডেভিড বলল আমি ভালো জানি না, কিন্তু যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে না, প্লেন ধরতে হবে না, তাই আমরা নতুন রাস্তায় চেষ্টা করতে কোনো আপত্তি নেই। যেহেতু ঘুরতে বেরিয়েছি, না হয় আরো 2 ঘন্টা বেশি ঘুরে ফেললাম, সমস্যা কি?
আমি হাতে কিল দিয়ে বললাম, এটাই হচ্ছে আসল কথা। ডেভিড বলল, হ্যাঁ তবে কি? আমার ম্যাপটা অনেক পুরনো, তাই রাস্তার পাশে কোনো গ্যাস স্টেশন থেকে জেনে নিতে হবে সেই রাস্তার আসলে আছে কি না। নাম গ্যাস স্টেশন, কিন্তু আসলে সেখানে গ্যাস বিক্রি হয় না। এগুলো পেট্রোল পাম্পের, আমেরিকাতে পেট্রোলকে বলে গ্যাসোলিন, তাই পেট্রোল পাম্প হচ্ছে গ্যাস স্টেশন। যাই হোক, আমরা পরে গ্যাস স্টেশনে থামলাম। ভেতরে বুড়োর মতো একজন লোক বসে আছে। তাকে ম্যাপ দেখে রাস্তাটা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে কেমন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তোমরা এই কানওয়া লেন দিয়ে সামনে যেতে পারো। ডেভিড বলল, সময় বাঁচানোর জন্য? মানুষটা বলল, সময় বাঁচবে না, লগিং করার জন্য এই রাস্তা তৈরি হয়েছে, জঙ্গলের ভেতরের রাস্তা, কোনো জনসম্পৃক্ততা নেই। রাস্তার অবস্থা খারাপ। কয়েক বছর আগে জোড়া খুন হলো, একজন অটো মেকানিক আর তার পার্টনার মেরে ফেলে চলে গেছে। কে বলবে? বনে জঙ্গলে তো আর ভদ্রলোক আসে না, পাগল ছাগলেরা আসে, চোর ডাকাতরা আসে। সেরকম কেউ হবে? আমি আর ডেভিড বনের জঙ্গলে ঘুরতে এসেছি। আমরা কি পাগল ছাগল কিংবা চোর ডাকাত ক্যাটাগরিতে পড়েছি কিনা জানি না। যাই হোক, এই ছোট কানওয়া লেন ধরে যাওয়ার সময় আমাদের নিরুৎসাহিত করেছে বলে কি না কে জানে, ডেভিড ঠিক করলো এই রাস্তা ধরেই যাবে। আমি খুব উৎসাহ নিয়ে রাজি হলাম। আমাদের তখন সে বয়সে তেমন কিছু একটা নিষেধ আমাদের আটকায় না। হাইওয়ে 100 ধরে আরও মাইল 10 যাবার পর আমার কানওয়া লেন পেয়ে গেলাম। গ্যাস স্টেশনের মানুষটি যেরকম বর্ণনা দিয়েছিল, রাস্তা হুবহুব সেরকম সুন্দর জকজকে একটা হাইওয়ে ছেড়ে এরকম একটা রাস্তা ঢুকে পড়েছি, ইচ্ছে করে না। কিন্তু ডেভিড তার লক্কর চক্কর গাড়ি নিয়ে সেখানে ঢুকে পড়লো। রাস্তা আঁকাবাঁকা, দুপাশে ঘন জঙ্গল। বহুদিন এই রাস্তায় কোনো সংস্কার হয়নি। প্রথমে 1-2 মাইল রাস্তার পাশে 1-2টা আলো জ্বলতে থাকা বাড়িঘর দেখা যায়। আবারও মাইল যাবার পর মাঝে মাঝে রাস্তার দুপাশে বাড়িঘরে দেখা গেলেও সেগুলো পুরোপুরি অন্ধকার। আরও কয়েক মাইল যাবার পর রাস্তার আশেপাশে আর অন্ধকারের ঘর বাড়ি দেখা গেল না। পুরো রাস্তা অন্ধকার, দুপাশে ঘন জঙ্গল, এবং তার মাঝে ডেভিডের গাড়ি তার হলদে রঙের হেডলাইট জ্বালিয়ে অন্ধকারে দূর করার চেষ্টা এগিয়ে যাচ্ছে। আমি রাস্তার পাশে মাইল স্পোর্টে মাইল গুনতে থাকি। রাস্তাটুকু প্রায় 45 মাইল লম্বা। আমরা তার মাঝে 23 মাইল এসেছি। পুরো রাস্তা ঠিক অর্ধেক। আরও 22 মাইল গেলে আবার হাইওয়ে 101-এ উঠে যেতে পারবো। খুব হালকা, প্রায় দোয়ার মতো এক ধরনের সূক্ষ্ম বৃষ্টির মাঝে গাড়িটা ছুটে যাচ্ছে। রাস্তার পাশে একটা মাইলস পোস্ট, আমি সাবধানে সেটা পড়ার চেষ্টা করলাম। হাইওয়ে 101, এখনো 22 মাইল বাকি। আমি একটুখানি অবাক হলাম, কারণ যত দূর মনে পড়ে শেষ মাইল পোস্টও তাই লেখা ছিল। নিশ্চয়ই এরপর দুবার এই একই মাইল পোস্ট বসানো হবে না। আমি নিশ্চয়ই ভুলে পড়েছি। মাইল পোস্ট ভেঙে চুরে গেছে, উপরে ঢেলা পড়েছে, তাই পড়তে সমস্যা হচ্ছে। আমি তাই পরের মাইল পোস্ট পড়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। হাইওয়েতে জোরে গাড়ি চালানো যায়, সেখানে মিনিটে মিনিটে একটা মাইল পোস্ট চলে আসে। এই রাস্তায় সেরকম নয়। আমার মনে হলো এখানে পরের মাইল পোস্টটা আসতে প্রায় 1 যুগ কেটে শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত যখন মাইল পোস্টের কাছে এসে হেডলাইটে আমি স্পষ্ট দেখতে পারলাম হাইওয়ে 101 এখনো 22 মাইল। শেষ শহর থেকে আমরা 23 মাইলে আসি। আমি বললাম, কি আশ্চর্য! আমার গলায় নিশ্চয়ই কিছু একটা ছিল। ডেভিড একটু ভয় পাওয়া গলায় জিজ্ঞাসা করলো, কিসে আশ্চর্য? মনে হচ্ছে আবারও সেই মাইল পোস্ট পাচ্ছি। ডেভিড শব্দ করে হাসলো, বলল, ঠাট্টা করো না। এই রাতে এই রাস্তায় এই আবহাওয়ায় আমার ভেতরে কোনো স্পেন্স এবং হিউমার অবশিষ্ট নেই। আমি বললাম, আমারও নেই, কিন্তু আমি পরপর 3টা মাইল পোস্ট একই দূরত্ব লেখা দেখছি। কারণ কি? ভুল দেখেছো, আমার স্পিড মিটার দেখাচ্ছে আমি ঘন্টায় 30 থেকে 35 মাইল বেগে যাচ্ছি। আমরাও তাই ধারণা। আরও মিনিট খানেক যাবার পর আরও একটা মাইল পোস্ট দেখা গেল। ভালো করে দেখার জন্য ডেভিড গাড়ির গতি কমিয়ে আনলো, হাই পিটমাও জ্বালিয়ে দিল, এবং আমরা দুজন পরিষ্কার দেখলাম মাইল পোস্টে লেখা আরও 23 মাইল এসেছি, এবং হাইওয়ে 101 যেতে আরও 22 মাইল দূরে যেতে হবে। একটু আগে আমি হুবহুব এটা দেখেছি। আমি বললাম, দেখেছো ডেভিড? ডেভিড বলল, দেখেছি। আমরা সারা শরীর ছমছম করে উঠল, এবং গলার স্বর যতটুকু সম্ভব শান্ত রেখে বললাম, আমি গত 4টা মাইল পোস্ট একই দূরত্ব দেখেছি। ডেভিড বলল, এটা হতে পারে না।
আমিও তাই বলছি, কিন্তু এটা হচ্ছে, আর হবে না, নিশ্চিন্ত থাকো। আমি নিশ্চিন্ত হতে পারলাম না। মিনিট দুয়েক পর আবার যখন মাইল পোস্ট এসেছে, আমি আর ডেভিড অবাক হয়ে দেখলাম আগে সেই মাইল পোস্টেই ফিরে এসেছি। ডেভিড নিচু গলায় বলল, ওহ নো। আমি বললাম, এটা একই মাইল পোস্ট, আগের মাইল পোস্টের পেছনে একই ডগলাস ফার গাছটা ছিল। ডেভিড বলল, এটা হতে পারে না। আমি বললাম, এটাই হচ্ছে, যাই হোক তুমি যেতে থাকো। ডেভিড যেতে যেতে থাকলো এবং আবার আগে মাইল পোস্টটা ফিরে এলো। এবার সেই গাড়িটা থামিয়ে নিচে নেমে আসলো, আমিও তার সাথে নেমে এলাম। দুজন মিলে জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করলাম। ডেভিড আবার গাড়িতে উঠে ইঞ্জিনটা টাস্ট দিল, আস্তে আস্তে যেতে থাকে এবং কিছুক্ষণের মাঝে আগের জায়গায় ফিরে আসি। একই ডগলাস ফার গাছ, একই মাইল পোস্ট, একই দূরত্ব। হঠাৎ করে আমি এক ধরনের আতঙ্ক অনুভব করি। আতঙ্কটা কিসের আমি নিজেও বুঝতে পারছিলাম না। ডেভিড বলল, এই শেষবার, আরো একবার চেষ্টা করি। আমি বললাম, ঠিক আছে, যদি আগের জায়গাতে ফিরে আসি তাহলে কি করবে সেটা জিজ্ঞাসা করলাম না। ডেভিড বলল না। আমরা বেশ কিছুক্ষণ এগিয়ে গিয়ে যখন হঠাৎ গাড়িটা কেমন যেন বিদঘুটের শব্দ করে একটা ঝাঁকুনি খেলো, ডেভিড অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? আমি কিছু বললাম না। তখন গাড়িটা দ্বিতীয়বার ঝাঁকুনিকে হঠাৎ করে পুরোপুরি বন্ধ হয়ে গেল। ডেভিড নিচু গলায় আমেরিকান ভাষায় উপযোগী একটা গালি দিয়ে গাড়িটাকে রাস্তার পাশে নিয়ে এসে ব্রেক কষে থামিয়ে দিল। তারপর দরজা খুলে নেমে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ডেভিড বলল, জানি না। আমেরিকান ডেভিডের বয়স কি যুবক মানুষেরা সবাই কম বেশি গাড়ি সম্পর্কে অনেক কিছু জানে। কম বয়সে পুরনো লক্করজক্কর গাড়ি কিনতে হয় বলে সেটা মেরামত করা চালাতে চালাতে গাড়ির অনেক কিছু শিখে যায়। মনে হলো ডেভিড গাড়ির ইঞ্জিন সম্পর্কে মোটামুটি জানে। সে গাড়ির হুড খুলে ভেতরে উকি দেয়। সাহায্য করার জন্য আমি একটা টর্চ লাইট জ্বালিয়ে ভিতরে ধরে রাখলাম। ডেভিড সব পরীক্ষা করা শেষ। এবার গাড়ি দরজার খুলে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দিতে চেষ্টা করলো। ইঞ্জিনটা কটকট করে কয়েকবার শব্দ হলো, কিন্তু চালু হলো না। ডেভিড শেষ পর্যন্ত হাল ছেড়ে ফিরে গাড়ি থেকে নেমে এলো, এসে আমার পাশে দাঁড়ালো, বলল, কোনো একটা গ্যারেজে ফোন করতে হবে। আমি সে সময় কথা বলছি তখন মোবাইলে ফোনের চাল হয়নি। আমেরিকান মোবাইল ফোনের প্রয়োজন সেরকমই নেই, কারণ সব রাস্তায় রাস্তায় আশেপাশে টেলিফোন থাকে। আমি বললাম, কোথা থেকে ফোন করবে? ডেভিড কোনো উত্তর না দিতে পারলো না। আমরা দুজন তখন গাড়িতে হেলান দিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সূক্ষ্ম এক ধরনের বৃষ্টি আমাদের জামা কাপড় ভিজিয়ে দিল না, কিন্তু ধীরে ধীরে স্যাঁতসেঁতে হতে থাকলো। কোথাও কোনো শব্দ নেই, এমনকি ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে আবছা আবছা রাস্তাটি দেখা যায়। রাস্তার দুপাশে বড় বড় গাছ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ঠিক কি কারণে জানা নেই, আমি এক ধরনের আতঙ্ক অনুভব করতে থাকি। আতঙ্কটা কি বুঝতে পারছি না, সেটি বলে অনেক ভয়াবহ হবে। ডেভিড বলল, আমার মনে হয় আমরা গাড়ির ভিতরে বসে থাকি, সকাল হলে কি হয় দেখা যাবে। আমি কিছু একটা উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। আমার মনে হলো বহুদূরে একটা গাছের হেডলাইট দেখা যায়, গাড়িটা পিছন থেকে আসছে। আমি বললাম, ডেভিড দেখো হেডলাইট। ডেভিড পিছনে তাকালো এবং বলল, গাড়ির ইঞ্জিনের কোনো শব্দ নাই কেন? আমি বললাম, অনেক দূরে মনে হয়, সেই জন্য। ডেভিড কোনো উত্তর দিল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। আমি আর ডেভিড তাকিয়ে রইলাম। দেখলাম খুব ধীরে ধীরে একটা গাড়ি আমাদের গাড়ির কাছে এসে থেমে গেল। গাড়ির হেডলাইটে আলো নিষ্ফলিত। গাড়ির ইঞ্জিন বন্ধ করতে করতে হেডলাইট সব নিষ্প্রভ আলোটা নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মাঝে আবছা আবছা দেখতে পেলাম এবং একটা গাড়ি টেনে নেবার তো ট্রাক, পিছনে ছোট একটা ক্রেন। ট্রাকটার দুপাশ থেকেই দুজন নেমে এলো। একজন হাতে একটা টর্চ লাইট, সেটা জ্বালাতে জায়গায় একটুখানি আলোকিত হয়ে যায়। টর্চ লাইটের ব্যাটারি নিশ্চয়ই পুরনো, আলো খুব কম। মানুষ দুজন মনে হয় আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা মানুষগুলোর চেহারা দেখতে পেলাম না। আবছা আবছা মনে হলো একজন একটু কম বয়সী, অন্যজন কম বয়সী। মানুষ দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তখন ডেভিড একটু আগিয়ে গিয়ে বলল, আমার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কাছাকাছি কোনো গ্যারেজে নিতে পারবো কিনা? মানুষ দুজন মিলে বলল না। বয়স্ক মানুষটা নিঃশব্দে তার ট্রাক্টরটা উঠে সেটা চালিয়ে একটু সামনে নিয়ে পিছনে আনতে থাকে। ডেভিডের গাড়ির কাছাকাছি এনে সে ক্রেনটা নামাতে থাকে। কম বয়সী মানুষটা ক্রেনটা ডেভিডের গাড়ির নিচে অ্যাক্সেলে লাগিয়ে দেয়। ক্রেনটা তখন গাড়ির সামনের অংশটা টেনে উপরে তুলে নিল। কোনো কোথাও না বলে মানুষ দুজন নিঃশব্দে কাজ করতে থাকে। আমরা যে এখানে এসেছি সেটাও কোনো মনে হয় তারা জানে না। কম বয়সী মানুষটা তখন ট্রাকের পেছনে দরজা খুলে রইল। এই
এই ট্রাক্টর ড্রাইভিং সিটের নিচে প্যাসেঞ্জারের বসার জন্য আরেকটা সিট আছে। আমি জিজ্ঞাসা করলাম, উঠবো? মানুষটি মাথা নাড়ালো। তখন আমি আর ডেভিড ট্রাকের পিছনে উঠলাম। ভেতরটা ভেজা এবং এক ধরনের অস্বস্তিকর গন্ধ। অন্য মানুষটি উঠে বসার পর বয়স্ক মানুষটি ট্রাকটি ছেড়ে দিল। নানা ধরনের বিচিত্র শব্দ করতে করতে ট্রাকটি সামনে যেতে থাকে। ডেভিড মানুষ দুজনের সাথে কথা বলবার চেষ্টা করলো। বলল, আমার নাম ডেভিড, আমরা হাইওয়ে 101-এ উঠতে চাচ্ছিলাম। সামনে সিটে বসে থাকা দুজন কোনো কথা বলল না। ডেভিড জিজ্ঞাসা করলো, হাইওয়ে 101 এখান থেকে কত দূর? যে মানুষটি ড্রাইভ করছে সে বলল, ঠিক থাকলে 22 মাইল। এই প্রথম আমরা তাদের গলায় কথা শুনতে পেলাম। গলার স্বরটা খসখসে এবং কেমন যেন ভাবলেশহীন। আমি বললাম, ঠিক থাকলে মনে? মাঝে মাঝে ঠিক থাকে না। কি ঠিক থাকে না? মানুষ কোনো উত্তর দিল না। ডেভিড জিজ্ঞাসা করলো, তোমাদের গ্যারেজ কত দূর? এই তো সামনে। কত সামনে? কয়েক মাইল। 1 মাইল? আমি আর ডেভিড কাঠ হয়ে বসে রইলাম। একটু পরে মাইল পোস্টে দেখতে পাবো। সেটা কি আগেরটার মতো হবে কিনা? কোনো মাইল পোস্টে তো ট্রাক আমাদের গাড়িটা টানতে টানতে যেন দুঃখতে দুঃখতে এগোতে থাকে। আমি আর ডেভিড ভেতরের বসে রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছি। ট্রাকটা যেতেই থাকে। আমরা রাস্তার পাশে কোনো মাইল পোস্ট দেখতে পেলাম না। গাড়ি যে স্পিডে যাচ্ছে তাতে এর মাঝে মনে হয় মাইল পোস্ট পেয়ে যাবার কথা, কিন্তু কিছুই নেই। অপেক্ষা করতে করতে আমাদের কেমন জানি জীবনী এসে যায়। আমাদের মনে হয় আমরা বুঝি অনন্তকাল থেকে ট্রাকের পিছনে বসে আছি এবং সামনের দিকে যাচ্ছি। কতক্ষণ গিয়েছি জানি না। হঠাৎ করে জাকনি দিয়ে ট্রাকটা থেমে গেল আর আমি ডেভিড যেন অনেকটা ঘুম থেকে জেগে উঠলাম। ডেভিড জিজ্ঞাসা করলো, এসে গেছি? মানুষ দুজন কথার উত্তর দিল না। যে ট্রাকে চালাচ্ছিল সে শুধু মাথা নাড়লো। মানুষ দুজন ট্রাক থেকে নেমে গেল। আমি আর ডেভিড ট্রাক থেকে নামলাম। রাস্তার পাশে একটা গ্যারেজ। গ্যারেজের সামনে এদিক সেদিক কয়েকটা ভাঙচুর গাড়ি পড়ে আছে। গ্যারেজের ভিতরে টিম টিম করে একটা আলো জ্বলছিল। সেই আলোতে অন্ধকার না কমে কেমন করে যে বেশি জমাট বেঁধে আছে। মানুষ দুজন ক্রেনের ঝোলা ডেভিডের গাড়িটা নামিয়ে গাড়ি হুট খুলে ভেতরে ঢুকে দেয়। নিচু গলায় নিজেরাই কথা বলে। ডেভিড কয়েকবার মানুষ দুজনের সাথে কথা বলবো চেষ্টা করলো। বলল, সমস্যা কি? ফুয়েল পাম্প লাইন ব্লক হয়েছে। কেমন করে হলো? হয় এরকম রাতে ব্লক হয়। আমি আর ডেভিড আরেকজনের দিকে তাকালাম। এরকম রাতের সাথে ফুয়েল লাইনের ফ্লাক হবার কি সম্পর্ক? আমি জিজ্ঞাসা করলাম, কতক্ষণ লাগবে ঠিক করতে? রাত 2টার সময় ঠিক হবে। আমি আবার ডেভিডের দিকে তাকালাম। এর আগে কখনো কোনো অটো মেকানিককে এইভাবে সময় গুনতে দেখিনি। আমরা গাড়ির কাছাকাছি দাঁড়িয়েছিলাম। মানুষ দুজন সেটা পছন্দ করতো না। আমাদের দিকে তাকিয়ে বলল, যাও ভেতরে গিয়ে বসো। প্যাচ প্যাচ এক ধরনের বৃষ্টি, বাইরে দাঁড়িয়ে থাকা এক ধরনের বিরক্তহীন ব্যাপার। তাই আমরা গ্যারেজের ভিতরে ঢুকলাম। পুরনো গ্যারেজ, আমেরিকার পথে ঘাটে গাড়ির গ্যারেজগুলোর মাঝে এটা মিল আছে। সস্তা ফার্নিচার, রংচঙে গাড়ির ইঞ্জিন অয়েল, বিজ্ঞাপন ছড়ানো ছিটানো গাড়ি, পার্টস এবং কফি মেশিন। আমরা দুজন ভেতরে চেয়ারে বসলাম। ঘড়িতে তখন রাত 1:30 বাজে। অনেকক্ষণ বসেছিলাম না। কোনো একটা অজ্ঞাত কারণে দুজন মাঝে এক ধরনের আবচ্ছন্ন ভাব। চারপাশে কি হচ্ছে আমরা জানি না, ঠিক করে বুঝতে পারছি না কারণটা কি। অনেকক্ষণ বসেছিলাম। এখানে একটা পে টেলিফোন আছে। আমরা সেটা আগে লক্ষ্য করিনি। একটা পে টেলিফোন, একটা কারো ব্যক্তিগত টেলিফোন নয়। এখানে কে কাকে টেলিফোন করছে কে জানে। গ্যারেজে দুজন মানুষের কাছে কেউ করতে পারে, কিন্তু মানুষ দুজন টেলিফোন ধরতে গিয়ে এলো না কেন? তারা দুজনই সোজা হয়ে দাঁড়িয়ে টেলিফোনের দিকে তাকিয়ে রইল। মনে হতে লাগলো এই টেলিফোন শব্দ শুনলে দুজন কেমন জানি একসাথে অবাক এবং ক্ষুব্ধ হয়ে উঠবে। টেলিফোনে এক সময় থেমে গেল। মানুষ দুজন তখন আবার হুডের নিচে থেকে মাথা ঢুকিয়ে কাজ করতে শুরু করলো, কিন্তু তখন আবার টেলিফোন বাজতে শুরু করলো। যেহেতু আশেপাশে কেউ নেই তাই আমি টেলিফোনটা ধরতে গেলাম। ডেভিডের গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ তখন একসাথে চিৎকার করে উঠলো, না ধরবে না। আমি অবাক হয়ে বললাম, কি ধরবো না? টেলিফোন কেন? একজন বলল, আমি বলছি ধরবে না। আমি বললাম, এটা পে টেলিফোন, পাবলিক টেলিফোন, হয়তো কারো কিছু দরকার আছে পাবলিক ফোনে। ফোন পাবলিক
টেলিফোন ধরবে না। আমি মানুষটার দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো মানুষের শরীরটা কেমন যেন দুলে ওঠে, মনে হয় সে যেন মাটিতে দাঁড়িয়ে নেই, মনে হয় মাটিতে ভেসে বেড়াচ্ছে, মনে হয় তার চোখ দুটো বন্য পশুর মতো জ্বলজ্বল করছে। আমি এক ধরনের অশরীরী একটা আতঙ্ক অনুভব করলাম। টেলিফোনটা তখন বাজলো, মানুষটা চিৎকার করে বললে, সরে যাও, সরে যাও টেলিফোনের কাছ থেকে। আমার কি মনে হলো কে জানে, আমি সরে গেলাম, কাছে গিয়ে খপ করে টেলিফোনটা ধরে বললাম, হ্যালো। অন্য পাশ থেকে আরেকটা ভারী গলা উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম, তোমরা কানাডায়, তোমরা কানুঘুয়ে রাস্তার গ্যারেজ? হ্যাঁ, আমি তোমাদের গাড়ি নষ্ট হয়েছে। হ্যাঁ, একটা টো ট্রাক আমাদের গাড়ি টেনে এনেছে। হ্যাঁ, গাড়ি ঠিক হবে 2টার সময়। আমি অবাক হয়ে বললাম, তুমি কেমনে জানো এত কিছু? টেলিফোনের জন্য অন্য পাশ থেকে বলল, তুমি কোনো কথা বলো না, তুমি শোনোনি আমি কি বলেছি? আমি ভয় পেয়ে গলা স্বর বদলে গেলাম। ঠিক আছে, এই হাইওয়ে পেট্রোল পাম্পে আর যাওয়া হবে না। তুমি কোথায় বলো না, শোনো, যা দেখেছি তাই করো। এই মুহূর্তে তুমি আর তোমার বন্ধু গ্যারেজ থেকে বের হও, হেঁটে না দৌড়ে। আবার রাস্তায় উঠে ডান দিকে ছুটে থাকো, থামবে না যতক্ষণ আমার গাড়ি না দেখবে, ততক্ষণ থামবে না। দৌড়ে এই মুহূর্তে, খবরদার পিছনে তাকাবে না। আমি টেলিফোনটা রেখে ডেভিডের দিকে তাকালাম। ডেভিড জিজ্ঞাসা করলো, কি হয়েছে ডেভিড? দৌড়াবো? হ্যাঁ, কেন? আমি জানি না। প্রথমে আমি লাফ দিয়ে নিচে নামলাম, আমার পিছু পিছু ডেভিড। আমি ছুটতে থাকি, ডেভিড আমার পিছনে ছুটতে থাকে। শুনতে পেলাম পিছন থেকে মানুষ দুজন গলা ফাটে চিৎকার করছে, না না না। মানুষ দুজন গলা স্বরটা বিকৃত হয়ে কেমন যেন অস্বাভাবিক হতে থাকে। আমি আর ডেভিড ছুটছি, বুঝতে পেরেছি মানুষ দুজনই আমাদের পিছনে পিছনে আসছে। হাইওয়ে পুলিশ বলেছিল আমি যেন পিছনে না তাকাই। আমি তবুও একবার তাকালাম। আবচ্ছন্ন অন্ধকার, পরিষ্কার দেখা যায় না, তবু বুঝতে পারলাম মানুষ দুজন জীবিত মানুষ নয়। দুলতে দুলতে আসছে, হাত পা নড়ছে, মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার হাঁটছে। অন্ধকারে বোঝা যায় কিন্তু স্পষ্ট দেখা যায় না। আমি আর ডেভিড দুজন হাইক করা মানুষ, আমরা শক্ত সমর্থন, ঘন্টার পর ঘন্টা দৌড়াতে পারি, তাই আমরা থামলাম না। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ির আলোর ঝকানিতে আর তীব্র সাইনের শব্দ শুনে রাস্তা পেরিয়ে পাশে দাঁড়ালাম। দেখতে দেখতে একটা হাইওয়ে পুলিশ গাড়ি আমাদের পাশে থামালো। গাড়ির দরজা খুলে একজন পুলিশ নেমে আসে, আমাদের পেটে হাত দিয়ে বলে, খোদার দোহাই, তোমাদের বাঁচাতে পেরেছি। আমরা তখন হাঁপাচ্ছি, হাঁপাতে হাঁপাতে বললাম, কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে যেটা হয়েছে সেটা আমাদের মতো পুলিশ অফিসার বলতে পারবে না, কারণ এটা অফিসিয়ালি রেকর্ড থাকতে পারে না। তো বললাম, কি হয়েছে? পুলিশটি বলল, কি হয়েছে তোমাদের জানা দরকার নেই, শুধু জেনে রাখো তোমাদের একটা বড় বিপদ হয়েছিল, সেখান থেকে উদ্ধার পেয়েছো, তোমরা বেঁচে আছো। চলো তোমাদের গাড়ির কাছে নিয়ে যাই, তোমাদের এক্সকর্ট করে একটা মোটরে তুলে দেই। আজ রাতে রেস্ট নিয়ে কালকে বের হবে। আমাদের বাড়ি তো গ্যারেজ নাই, যেখানে আমাদের গাড়ি নষ্ট হয়েছে সেখানেই আছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমাদের গাড়িটা তো টো করে নিয়ে এলো একটা গ্যারেজে। গ্যারেজ বলে কিছু নাই। কি বলছো? সেখানে পে টেলিফোন আছে, যেখানে তুমি ফোন করলে পে টেলিফোন রাস্তার পাশে, সেখানে কোনো গ্যারেজ নাই। আমরা দেখলাম, তোমরা দেখো নাই। তোমাদের মনে হয় তোমরা দেখছো, কিন্তু কোনো কিন্তু নেই গাড়িতে ওঠার। কিন্তু এটা কিভাবে সম্ভব? তোমরা কি এই মাইল পোস্ট বারবার ঘুরে আসতে দেখো নাই? হ্যাঁ দেখেছি। এটা কি সম্ভব? আমি মাথা নাড়ালাম, বললাম না। কিন্তু কিন্তু তোমরা সেটা দেখেছো যেটা সম্ভব নয়, সেটা দেখেছো, বুঝতে পেরেছো? যারা ড্রাগ খায় তারা কোনো কিছুই দেখে না। যারা ড্রাগ খায়, আমি ড্রাগ খাইনি, আমি জানি। আমি আর ডেভিড গাড়িতে উঠে চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসার গাড়ি স্টার্ট করে বলল, শুধুমাত্র তোমাদের একটা তথ্য দেওয়া যাক। এই রাস্তার পাশে একটা গাড়ি গ্যারেজ ছিল, সেখানে একজন অটো মেকানিক তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে থাকতো। কোনো একদিন একজন হাইকার এসে তাদেরকে খুন করে চলে যায় রাত 2টার সময়। পুলিশ অফিসার চুপ করে গেল। আমরা অপেক্ষা করে রইলাম, ভাবলাম আরো কিছু বলবে, কিন্তু আর কিছু বলল না। তখন আমি নিজেই জিজ্ঞাসা করলাম, তারপর? পুলিশ অফিসার বলল, তারপর কিছু না। আমি বললাম, তারপর থেকে রাস্তায় রাতে হাইকার গাড়ি করে গেলে
তার গাড়ি নষ্ট হয়ে যেত, আর সেই অটো মেকানিক তার অ্যাসিস্ট্যান্টের তাদেরকে গ্যারেজে নিয়ে যেত, আর তারপর রাত 2টোর সময় খুন করে ফেলে। ঠিক বলেছি। পুলিশ অফিসার কোনো কথা বলল না। গাড়ির স্পিডটা হঠাৎ কমিয়ে বলল, এটাই তোমাদের গাড়ি? ডেভিড বলল, হ্যাঁ এটাই আমাদের গাড়ি। আমাদের মাথা নাড়ালাম, বললাম হয়েছে। পুলিশ অফিসার তার গাড়িটা থামিয়ে বলল, যাও তোমাদের গাড়িতে গিয়ে ওঠো। ডেভিড বলল, গাড়ি স্টার্ট নিচ্ছে না, এটাকে টো করে কোনো গ্যারেজে নিতে হবে না। $100 বাজি ধরতে পারি, চাবি ঘোরালে গাড়ি স্টার্ট হবে। সত্যি? হ্যাঁ সত্যি। যাও গাড়িতে ওঠো, আমি তোমাদের এসকর্ট করে নিয়ে যাই। গাড়িতে ওঠার আগে আমি পুলিশ অফিসার জিজ্ঞাসা করলাম, গ্যারেজ কোথায়? গ্যারেজ নাই, কিচ্ছু নাই এখানে সেখানে, শুধু একটা পে টেলিফোন। যাবার সময় হাতের বাঁ দিকে দেখবে। মাইল 2 পর আমরা সত্যি দেখলাম রাস্তার পাশে একটাও টেলিফোন বক্স, সেখানে কোনো প্রকার গ্যারেজ নেই। এখানে আমরা ছিলাম দেখে বিশ্বাস হয় না। জায়গাটা দ্রুত পার হয়ে গেছি, কিন্তু তবুও মনে হলো আমি দেখলাম পে টেলিফোনের কাছে 2জন মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আমি কাপা গলায় বললাম, ডেভিড তুমি কি? ডেভিড হিংস্র গলায় বলল, আমি কোনো কথা শুনতে চাই না।